ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12-এর সিলেবাসের সেকেন্ড সেমিস্টার, বা যদি 11 এবং 12কে আমরা একসঙ্গে ভাবি তাহলে এটা ফোর্থ সেমিস্টারের অন্তর্গত। এটা একটা প্রোজ পিস এবং এর নাম হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। আমি অথরের জায়গায় বা অথরের সম্বন্ধে আলোচনা করে ভিডিওটাকে অকারণে লেংদি করব না। ইট ইজ অ্যাকচুয়ালি এ ভেরি লং চ্যাপ্টার। দেখে মনে হতে পারে 4-5 পাতার একটা গল্প, খুব সহজ সরল গল্প, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি সো। তো আমি সরাসরি চলে যাচ্ছি পাঠ্যাংশের মূল জায়গায়। তোমরা দেখতে পাচ্ছ যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। এই ডাউন দ্য র্যাবিট হোল ইজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট চ্যাপ্টার, প্রথম অধ্যায়। কোন বইটার প্রথম অধ্যায়? অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড। এটা একটা বিখ্যাত উপন্যাস, এটা তার প্রথম চ্যাপ্টার। রাইটারের নাম তোমরা সবাই জানো, লুইস ক্যারল। তো দেখো, আমি একটা অন্যরকম প্রিন্ট আউট পেয়েছি বা বার করেছি। তো আমি এটা লুইস ক্যারলের যে বই গুগলে ফ্রিতে অ্যাভেলেবেল, সেই বই থেকেই চ্যাপ্টার 1টা প্রিন্ট আউট করেছি। অবশ্যই ডাউনলোড করেছি তার আগে। তো মেন যে টেক্সট বই সেখানে কিছু কিছু প্রিন্টিং মিস্টেক আছে, সেই জন্যই এই প্রিন্ট আউটটা করার প্রয়োজন পড়েছে। যাই হোক, প্রথমে দেখো চ্যাপ্টারটার একটা টাইটেল আছে, ডাউন দ্য র্যাবিট হোল। র্যাবিট কথার অর্থ হচ্ছে খরগোশ। খরগোশের গর্তের মধ্যে দিয়ে। তাহলে খরগোশের গর্তের মধ্যে দিয়ে কেউ যাচ্ছে। প্রথম কথা হচ্ছে খরগোশের গর্তটা কত বড় হতে পারে যে তার মধ্যে দিয়ে কেউ যেতে পারবে। খরগোশ আমরা জানি খুব একটা বাল্কি বা মোটাসোটা চেহারা নয়। খরগোশ হচ্ছে বেড়ালের মতো বা বেড়ালের থেকে একটু হলেও রোগা ধরনের একটা প্রাণী। সেই খরগোশের গর্তের মধ্যে দিয়ে কেউ যাচ্ছে। তাহলে এই টাইটেলটা থেকে আমাদের মনে প্রশ্ন জাগছে যে খরগোশের মধ্যে দিয়ে কে যাচ্ছে? এটা কোনো মানুষ হতে পারে, এটা কোনো জীবজন্তুও হতে পারে। পরের প্রশ্ন, সে এই র্যাবিট হোলের মধ্যে দিয়ে কেনই বা যাচ্ছে? তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে এই খরগোশের গর্তের মধ্যে দিয়ে সে যে যাচ্ছে তার এক্সপেরিয়েন্স এখানে কি আসছে, সে কি এখানে অভিজ্ঞতা অর্জন করছে। যাই হোক, এই 3টে প্রশ্নের উত্তর জানবার জন্য আমরা এই প্রোজ পিসটা পড়ছি। অবশ্যই যখন এই প্রোজ পিসটা আমার পড়ানো শেষ হয়ে যাবে, ভিডিওর একেবারে ভিডিওর শেষে আমি আলোচনা করে দেবো যে 3টে প্রশ্নের উত্তর আমরা কিভাবে পেলাম এবং এই উত্তরগুলো এই টাইটেল বা শিরোনামকে কতখানি অ্যাপ্রোপ্রিয়েট বা যথার্থ করেছে। তো তোমরা যারা এই ডাউন দ্য র্যাবিট হোল এই কথাটা গুগলে টাইপ করে দেখবে, ডাউন দ্য র্যাবিট হোল মিনিং, তারা দেখবে যে ডাউন দ্য র্যাবিট হোল আসলে একটা ইডিয়ম। এখন একটা ইডিয়ম হয়ে গেছে, যার অর্থ হচ্ছে যে গো টু দ্য ডিপ অফ এ ভেরি কমপ্লিকেটেড ম্যাটার। একটা কোনো জটিল বিষয়ের ভেতরে চলে যাওয়া, একটা মিস্টিরিয়াস বিষয়, একটা রিসার্চ করার মতো বিষয়, গবেষণা করার মতো বিষয়, তার গভীরে চলে যাচ্ছে। তো যাই হোক, সেই ডাউন দ্য র্যাবিট হোল, সেই মিনিংটা, সেই যে ইডিয়মের মিনিংটা, সেটা কিন্তু এই ডাউন দ্য র্যাবিট হোল এই চ্যাপ্টারটার বা লুইস ক্যারলের লেখা অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড এই বই থেকে এসেছে। তো হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, আমরা শুরু করছি চ্যাপ্টারের মূল বিষয়ে। Alice was beginning to get very tired of sitting by her sister on the bank and of having nothing to do. অ্যালিস বলে একটি মেয়ে, সে খুব টায়ার্ড, ক্লান্ত ফিল করছিল।
কেন কি? সে তার বোনের পাশে বসে আছে। অন দ্য ব্যাংক, ব্যাংক মানে হচ্ছে তীর। কিসের তীরে সে বসে আছে? নদীর তীরে সে বসে আছে। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, তার কাছে কোনো কিছু কাজ করার মতো কিছু নেই। সি হ্যাজ নাথিং টু বি এনগেজড ইন, কোনো কিছু নেই যেটার মধ্যে সে মগ্ন হতে চাইছে বা মগ্ন হতে পারছে। তাহলে অ্যালিসের যে এখানে টায়ার্ডনেস, এটাকে আমরা বলতে পারি মেন্টাল টায়ার্ডনেস, মানসিক ক্লান্তি, হুইচ ইজ সিনোনিমাস টু বোরডম, BOREDOM, মানে হচ্ছে একঘেয়েমি ব্যাপার। Once or twice she had peeped into the book her sister was reading, একবার বা দুবার সে পিপ মানে হচ্ছে উঁকি মারা। যদি পিপ কথাটার ডিকশনারি মিনিং আমরা ঘেটে দেখি, ইংলিশ টু ইংলিশ ডিকশনারি, তাহলে দেখব পিপ মানে হচ্ছে টু লুক অ্যাট সামথিং, টু লুক অ্যাট সামওয়ান কুইকলি অ্যাজ ওয়েল অ্যাজ সিক্রেটলি, তাড়াতাড়ি এবং গোপনভাবে কোনো কিছুর মধ্যে তাকিয়ে দেখা। তাহলে অ্যালিস একবার কি দুবার চট করে একবার তাকিয়ে নিচ্ছে। কোথায় তাকিয়ে নিচ্ছে? একটা বইয়ের দিকে। সে বইটা কে পড়ছে? তার সিস্টার পড়ছে। আমরা কি করি? বোন, দিদি এই রকম কনসেপ্টে ভাবি। তাহলে এল্ডার সিস্টার, ইয়াঙ্গার সিস্টার এইভাবে ভাবি। যারা ইংলিশ মেন তারা কি করে? তারা কিন্তু দিদি বা বোন সবাইকেই সিস্টার রূপেই ভাবে। তাদের কাছে দুটোরই, দিদি বা বোন দুটোরই কিন্তু ইংলিশ ওয়ার্ড হচ্ছে সিস্টার। বাট ইট হ্যাড নো পিকচার্স অর কনভারসেশনস ইন ইট, অ্যালিসের দিদি যে বইটা পড়ছে তার মধ্যে কোনো ছবি নেই, কোনো কনভারসেশন, কথাবার্তা। কনভারসেশন তার একটা ছোট ফর্ম হচ্ছে ডায়ালগ, দুজনের মধ্যে কথাবার্তা, রাম এবং শ্যাম, এক্স অ্যান্ড ওয়াই। এবার দেখা যাচ্ছে যে অ্যালিস যে বইটার দিকে তাকাচ্ছে এক দুবার, জাস্ট ক্যাজুয়ালি একবার তাকাচ্ছে, কুইকলি তাড়াতাড়ি তাকিয়ে দেখছে একবার যে দেখা যাক বইটার মধ্যে কি আছে। দেখছে সেই বইটার মধ্যে কোনো ছবি নেই, সেই বইটার মধ্যে কোনো রকম কনভারসেশন, কথাবার্তা নেই। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক, থট অ্যালিস, উইদাউট পিকচার্স অর কনভারসেশনস। অ্যালিস ভাবছে সেই বইটার কি প্রয়োজন, সেই বইটা কি কাজে লাগবে যে বইটার মধ্যে ছবি নেই বা কথাবার্তাও নেই। আমি বলতে চাইছিলাম কনভারসেশন মানে হচ্ছে দুজনের মধ্যে কথা হলেও কনভারসেশন, তিনজনের মধ্যে কথাবার্তা হলেও কনভারসেশন। কিন্তু ডায়ালগ আমরা বলবো, দুজনের মধ্যে কথাবার্তাকে আমরা স্পেসিফিক্যালি ডায়ালগ বলবো। একজন ব্যক্তি যখন সে নিজেই নিজেকে কথাগুলো বলছে, কোনো ফাঁকা জায়গায়, সে জানে তার কথাগুলো কেউ শুনছে না, দ্যাট ইজ কল্ড এ মোনোলগ। তো মোনোলগ ডায়ালগ জানতে পারলাম, তাহলে আমরা বলতে পারি যে কনভারসেশনের একটা ফর্ম, একটা রূপ হচ্ছে মোনোলগ এবং ডায়ালগ। তাহলে ওই সব খাড়ি খারক কিন্তু সকল খারক খার নয়, সেই যে একটা চমৎকার কথা আমরা বিজ্ঞানে সবাই পড়েছি বা জেনেছি। তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি যে মোনোলগ এবং ডায়ালগ এগুলো সবই কিন্তু কনভারসেশনের মধ্যে পড়ছে, কিন্তু সকল কনভারসেশন মোনোলগ বা ডায়ালগের মধ্যে পড়ছে না। আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার করে বলতে পারলাম। তাহলে অ্যালিস ভাবছে যে সেই বইটার কি প্রয়োজন যে বইটার মধ্যে কোনো ছবি নেই, কোনো ডায়ালগ নেই। এবার আমাদেরকে প্রথম থেকে আরেকবার ভাবতে হবে, প্রথম থেকে আরেকবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। কারণ প্রথমেই বলেছি দ্য চ্যাপ্টার অর রাদার দ্য টেক্সট ইজ নট সো সিম্পল অ্যাজ ইট অ্যাপিয়ার্স টু বি। এই টেক্সটটাকে দেখে যতটা সহজ বলে মনে হচ্ছে এটা মোটেও ততটা সহজ নয়। প্রথম জায়গা,
অ্যালিসের দিদি একটা বই পড়ছে। আমি দিদি কেন কনক্লুশনে এলাম, অ্যালিসের কেন বোন নয়? তাহলে যে বইটা পড়ছে অ্যালিসের দিদি বা বোন, প্রথমে ধরে নিচ্ছি সে বইটার মধ্যে কোনো ছবি বা কোনো কনভারসেশন নেই, সে কিন্তু তবুও বইটা পড়ছে, অ্যালিস বইটা পড়ছে না। তাহলে ধরেই নিতে হবে যে তার বয়সটা অ্যালিসের থেকে বেশি। তাহলে অ্যালিসের দিদি যে বইটা পড়ছে সেই বইটার মধ্যে ছবি এবং কথাবার্তা নেই। তাহলে কি আছে? সিম্পল একটা প্রোজ, সিম্পল একটা স্টোরি, একটা টানা ন্যারেশন একটা রয়েছে, একটা ঘটনার বিবরণ রয়েছে, হতে পারে একটা ন্যাচারাল পিকচারের একটা ডিপিকশন, উপস্থাপন রয়েছে। তো সেইটার মধ্যে কোনো রকম আকর্ষণ খুঁজে পাচ্ছে না অ্যালিস। প্রথম জায়গা, অ্যালিসের দিদি বই পড়ছে নদীর তীরে বসে। একটু পরে জানতে পারবো এটা হচ্ছে দুপুরবেলা। তাহলে দুপুরবেলা অ্যালিস এবং তার দিদি নদীর ধারে বসে আছে, নিজেদের মতো সময় কাটাচ্ছে। অ্যালিস বসে আছে, সে কিছু কাজ খুঁজে পাচ্ছে না, এবং তার দিদি কি করছে? তার দিদি একটা বই পড়ছে। তাহলে আমাদের মনে প্রশ্ন হচ্ছে যে অ্যালিস এবং তার দিদি কি স্কুলে যায় না? আমাদেরকে মনে রাখতে হবে অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড লেখা হয়েছিল ভিক্টোরিয়ান যুগে, ইংল্যান্ডের বা ইংরেজি সাহিত্যের ভিক্টোরিয়ান যুগে। ভিক্টোরিয়ান যুগ কোন সময়টাকে বলা হয়? যখন মহারানী ভিক্টোরিয়া ইংল্যান্ডের সিংহাসনে বসেছিলেন। এই ভিক্টোরীয় যুগ শুরু হয়েছিল 1837 সালে এবং শেষ হয়েছিল 1901 সালে। এই ভিক্টোরীয় যুগে কি হয়েছিল যে সম্ভ্রান্ত পরিবার, বড়লোকদের মেয়েরা, তারা এই স্কুলগুলোতে পড়তে যেত না। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বাড়িতে পড়াশোনা করতেন সেইভাবে তাদের বাড়িতেও এসে টিচাররা তাদেরকে পড়াতো। তাই দুপুরবেলা তারা ঘুরে বেড়াচ্ছে, নিজেদের মতন সময় কাটাচ্ছে। যেভাবে আমরা ফোন দেখে নিজেদের মাইন্ডটাকে রিল্যাক্স করি, সেই সময় তো এই স্মার্টফোনের চল ছিল না, বেসিক্যালি কোনো ফোনই ছিল না, বা ফোন থাকলেও সেটা ছিল ল্যান্ড ফোন। তো তাই দেখা যাচ্ছে অ্যালিস এবং তার দিদি কি করছে? ঘুরে বেড়াচ্ছে, নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। দে আর হ্যাভিং এ প্লেজার টাইম অ্যাট নুন, দুপুরবেলা। দ্বিতীয় জায়গা, যে সব বইয়ের মধ্যেই কি ছবি এবং কনভারসেশন থাকবে? যদি ধরেই নেওয়া যায় যে অ্যালিসের দিদি যে বইটা পড়ছে সেই বইটার মধ্যে ছবি এবং কনভারসেশন নেই, তবুও অ্যালিসের দিদি বইটা পড়ছে, তার অর্থ কি হলো? অ্যালিসের দিদি সেই বইটা পড়ার মতন কারণ বা আগ্রহ খুঁজে পেয়েছে। She has found enough reason as well as point of interest in the book. অ্যালিস বলছে যে সেই বইটা কেন পড়বো যে বইটার মধ্যে কনভারসেশন এবং পিকচার্স নেই। আমরা ডায়ালগ বলবো না, কনভারসেশনস ওয়ার্ডটা ইউজ করব। কারণ যদি আমরা স্পেসিফিক ওয়ার্ড ইউজ না করি পড়বার সময়, আমরা পরীক্ষার সময় ভুল ওয়ার্ড লিখে আসব। ভুল ওয়ার্ড লিখলে কি হবে? মার্কস উইল বি ডিডাক্টেড, নাম্বার কাটা যাবে। উই অল নো, আমরা সবাই জানি। এবং তোমাদের এই যে 4th সেমিস্টারের সিলেবাস, এখান থেকে কিন্তু সব ব্রড প্রশ্ন আসবে, অর্থাৎ এমসিকিউ জাতীয় প্রশ্ন আসবে না, কিছু ছোট প্রশ্নও আসবে। তাহলে ইউ উইল হ্যাভ টু রাইট আনসার্স ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফর্ম, সাদা কাগজে কালো কালিতে বা নীল কালিতে লিখতে হবে। ইন ফুল সেন্টেন্সেস, ওএমআর প্যাটার্নে পরীক্ষা হচ্ছে না। দ্যাটস ওয়াই
you should focus more on the specific words used in the text. তাই তোমাদেরকে মনে রাখতে হবে টেক্সটের মধ্যে যে ওয়ার্ড আছে সেটার উপরে তোমাদেরকে ফোকাস করতে হবে। তাহলে অ্যালিস যে বলছে যে এই বইটা কেন পড়ব, যে বইটার মধ্যে ছবি এবং কনভারসেশন নেই। তাহলে মনে হচ্ছে যেন অ্যালিস ইজ সাম কাইন্ড অফ এ রেবেল, সে একটা প্রতিবাদী, সে একটা বিদ্রোহের মূর্তি। সে মানতে চাইছে না, সে বলতে চাইছে বই হবে আমি যেমন চাইছি, কিন্তু না, বই হবে বইয়ের বিষয়বস্তু অনুযায়ী। বিষয়বস্তু যদি একদম বাচ্চাদের হয় সেই বইয়ে ছবি থাকবে, সেই বইয়ে কনভারসেশন ফর্ম থাকবে। যদি বইয়ের বিষয়বস্তু অন্য কিছু হয় সেই বইয়ে কখনোই কনভারসেশন বা পিকচার্স থাকবে না। যখন তোমরা সেই ছোট্ট বয়সে পড়েছিলে ছোটদের রামায়ণ 5-6 পাতার বা ছোটদের মহাভারত, সেটা ছিল হয়তো 7-8 পাতার বই কি 10 পাতার বই, একটা কালারিং বই ছিল, খুব ল্যামিনেট করা পেপার, বইটাও খুব অ্যাট্রাকটিভ গেট আপ ছিল। সেই বইটাতে কিন্তু ছবি ছিল, প্রচুর ছবি ছিল, ছবির পাশাপাশি লেখা ছিল। মনে হচ্ছিল যেন একটা নাটকের ফর্মে লেখা, এই কথাটা রাম বলছে, এই কথাটা লক্ষণ বলছে, ওই কথাটা রাবণ বলছে। কিন্তু যখন তোমরা একটু বড় হয়ে রামায়ণ কিনতে গেলে, সেটাও হয়তো পূর্ণাঙ্গ রামায়ণ নয়, সেটা অনেক মোটা, তো তখন দেখা গেল কি সেই বইটা সাদা মাটা, তার অ্যাট্রাকটিভ একটা অ্যাপিয়ারেন্স নেই, সিম্পল একটা সাদা কাগজের উপরে কালো কালিতে লেখা, সেখানে ছবি নেই, সেখানে কোনো কনভারসেশন নেই। তাহলে অ্যালিসের যে এই প্রতিবাদী সত্তা, এই সত্তাটা অ্যালিসের অ্যাডোলেসেন্স, ADOLESCENCE, অ্যাডোলেসেন্সকে ইঙ্গিত করছে। তাহলে এই যে অ্যাডোলেসেন্সের এই যে অ্যালিসের যে চাহিদা, ও একটা অ্যাডোলেসেন্ট ফেজে আছে। তাই কি সে ভাবছে পৃথিবীটা সেই রকম হবে যেরকম আমি চাই, কিন্তু পৃথিবী কখনো সেরকম হবে না। আমরা যেরকম চাই পৃথিবী কি সেই রকম? আমরা সবাই চাই কি সিলেবাস এইটুকু হবে, পড়তে না হলেও ভালো হয়, সবাইকে যেন ঝুড়ি ঝুড়ি নাম্বার দেওয়া হয়, একটু পড়াশোনা করে যেন চাকরি বাকরি পেয়ে যায়। ইজ দ্য ওয়ার্ল্ড লাইক দিস? পৃথিবীটা এইরকম? নো, পৃথিবীটা কখনো এরকম নয়। পৃথিবী অনেক কঠিন। দেয়ার আর স্ট্রাগলস ফর সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য লড়াই, সেখানে চাকরি পাওয়া তো অনেক বড় দূরস্থর জায়গা। তাহলে অ্যালিসের যে অ্যাডোলেসেন্স, সেইটা বুঝিয়ে দেওয়া হয়েছে এই কথার মধ্যে দিয়ে। অ্যালিস যে বলছে হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক উইদাউট পিকচার্স অর কনভারসেশনস, ছবি বা কনভারসেশন নেই, সেই না থাকা বইটার কি প্রয়োজন। সে বলছে না যে এই বইগুলো আমার জন্য নয়, আমার দিদির জন্য নয়, এর জন্য নয়, ওর জন্য নয়, ও বলছে এইরকম বই হওয়া প্রয়োজন নেই। তাহলে অ্যালিসের অ্যাডোলেসেন্স একটা ইম্পর্টেন্ট জায়গা পেলাম। এই যে নভেলটা ভিক্টোরিয়ান যুগের, অবশ্যই ইংল্যান্ডের কনটেক্সটে আমি বলছি, ভিক্টোরিয়ান যুগের যে একটা এডুকেশন অফ চিলড্রেন বিলঙ্গিং টু রিচ ফ্যামিলিজ, তার একটা যে ইন্ডিকেশন দিয়েছে সেটা আমি বলে দিলাম। দ্বিতীয় জায়গায় কি বললাম, অ্যালিসের অ্যাডোলেসেন্স, এগুলো সব কাজে লাগবে যখন এটাকে আমরা আরো পরবর্তী পেজগুলোতে পড়তে যাব। প্রথমেই বলেছি দ্য টেক্সট ইজ নট সো সিম্পল অ্যাজ ইট অ্যাপিয়ার্স টু বি, যত সহজ মনে হচ্ছে তত সহজ নয়। She was considering in her own mind as well as she could, for the hot day made her feel very sleepy and stupid. আমরা প্যারেনথেটিক্যাল জায়গাটা প্রথমে পড়ে নিই, যেটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। তাহলে দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড, যে দিনটা ছিল গরম, সেই দিনটা তাকে খুব বোকা বোকা ফিল করাচ্ছিল এবং তার মধ্যে একটা স্লিপি ঘুম ঘুম ভাব সৃষ্টি করেছিল।
আমি আগেই বলেছি দুপুরবেলা, সেই দুপুরবেলার ইঙ্গিত এখানে কিন্তু দিয়েছে। হট ডে আমরা মানে কিন্তু সেটা হট নুনকেই বোঝায়। এখানে ডে মানে কিন্তু এই দিনের 12 ঘন্টাকে বোঝাচ্ছে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, এইরকম একটা ফেজকে বোঝাতে এখানে কিন্তু ডে ওয়ার্ডটাকে ইউজ করা হচ্ছে। তাহলে সো শি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, তাহলে অ্যালিস কি হলো, অ্যালিস বইটার মধ্যে আগ্রহ খুঁজে পেল না। তাহলে ইট ইজ কোয়াইট পসিবল, যথেষ্ট সম্ভব যে অ্যালিসের বাবা মা তাদেরকে এই বইটা কিনে দিয়েছিল যে তোরা অবসর সময় এই বইটা পড়বি, ফর ডেভেলপিং ইওর রিডিং হ্যাবিট, ফর ডেভেলপিং ইওর ভোকাবুলারি, হয়তো এরকম ভেবেই বলেছিল। তাহলে সেখানেও দেখছি কিন্তু অ্যালিসের সেই বইটা পড়ার আগ্রহ নেই। আমার বক্তব্য হচ্ছে এই বইটা অ্যালিসের দিদি কোথা থেকে পেল, আইদার তাকে কেউ গিফট করেছে, নয় তার বাবা মা তাকে কিনে দিয়েছে। তাহলে তারা তো তাদের এজ গ্রুপ অনুযায়ী বই দিয়েছে, তাদের বয়স অনুযায়ী বই দিয়েছে, সেই বইটাও অ্যালিস পড়তে চাইছে না। শি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, সে নিজের মনে ভাবছে। আমি যে বললাম স্বাধীন চেতা মানসিকতা কোথায় থাকে অ্যাডোলেসেন্টদের মধ্যে। অ্যান্ড ফিজিক্যালি অ্যালিস ইজ অ্যান অ্যাডোলেসেন্ট, মানে অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে সে চাইল্ডহুড পেরিয়ে এসছে, ঠিক অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে। এই উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ থিম বা বিষয়বস্তু হচ্ছে গ্রোথ অফ অ্যালিস ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। সে আর চাইল্ড নয়, কিন্তু সে চাইল্ডের মতো করে থাকতে চাইছে। সে পৃথিবীটা ভাবছে সেই রকম হবে যেরকম ছোটবেলায় আমি ছিলাম, সেটা কখনোই পসিবল নয়। তো যাই হোক, অ্যালিস কি ভাবছে, বই পড়ার তার ইন্টারেস্ট নেই, তাই তার মধ্যে একটা বোর্ডম বা একঘেয়েমি কাজ করছে। সে কি ভাবছে, whether the pleasure of making a daisy chain would be worth the trouble of getting up and picking the daisies। সে ভাবছে ডেইজি ফুল দিয়ে একটা চেন বানাবো, মালা বানাবে, ডেইজি এই কাইন্ড অফ ফ্লাওয়ার। সে বলছে যে whether the pleasure of making a daisy chain, ডেইজি ফুল দিয়ে একটা চেন বা মালা তৈরি করব, সেই মালা তৈরি করে যে আনন্দ আমি পাবো। তাহলে অ্যালিস এখনো কিন্তু ইউটিলিটি জগতে বাস করছে না, সে এখনো প্লেজারের জগতে বাস করছে। সে ভাবছে কি আমি সব কিছুই করব আনন্দ পাওয়ার জন্য, কার্যকারিতার জন্য নয়। আমি মালা তৈরি করব, মালা তৈরি করে যে আনন্দ পাবো, সে আনন্দ পাওয়ার পিছনে কি থাকবে, would be worth the trouble of getting up। যদি আমাকে মালা তৈরি করতে হয়, তাহলে আমি এখন বসে আছি, কোথায় বসে আছে সে, নদীর তীরে, সেখান থেকে তাকে গেটিং আপ, উঠতে হবে, সে বসে থেকে উঠতে চাইছে না। অ্যান্ড পিকিং দ্য ডেইজিস, তাকে ডেইজি ফুলগুলো তুলে আনতে হবে। কোথা থেকে তুলে আনতে হবে, গাছ থেকে তুলে আনতে হবে। এই রকম সে ভাবছে যে আমি যে এতটা পরিশ্রম করব, তার কাছে ডেইজি ফুল তোলাটা পরিশ্রম বলে মনে হচ্ছে। তাহলে আমরা যদি যখন পুজোর জন্য ফুল তুলি, সেই ফুল তোলাটাকে যদি আমরা পরিশ্রম বলে মনে করি, তাহলে সেই ফুলে পুজো দেওয়াটা কি কোনো ফ্রুটফুল জায়গায় যাবে, কোনো কার্যকরী জায়গায় যাবে? আমার তো মনে হয় যাবে না। তো যাই হোক, অ্যালিস বলছে যে তাহলে আমি যে উঠবো, আমি যে ফুলগুলো তুলবো পরিশ্রম করে, তারপরে মালা গাঁথবো, তারপরে আনন্দ পাবো, এত পরিশ্রম কি করা ঠিক হবে ওইটুকু আনন্দ পাওয়ার জন্য? তাহলে সে ভাবছে যেন ডেইজি ফুল তোলাটা যদি খুব সহজ হতো, এটা যদি কম পরিশ্রমে হতো তাহলে ভালো হতো। তাহলে অ্যালিস কিন্তু সব সময় চাইছে যে এই পৃথিবীর অ্যাক্টিভিটি তার মতে চলুক, সে পৃথিবীর মতে চলবে তা কিন্তু নয়। তাহলে অ্যালিসের যে একটা ডিজায়ার, দ্যাট সি উইল নট গ্রো আপ, যে সে যেন বড় হয়নি, সে চাইছে পৃথিবীটা সেই রকমই থাকুক, ছোট বয়সে যেমন ছিল। কেউ তাকে একটা চকলেট দিলে সে একাই খেত, কারোর সঙ্গে শেয়ার করতো না। তাকে সবাই ফুল দিত, সে ফুল নিয়ে খেলা করত, সেই জন্য পৃথিবীতে থাকুক। কিন্তু পৃথিবী সেরকম থাকবে না, সে বড় হচ্ছে,
তাকেও শিখতে হবে চকলেটটা শেয়ার করে খাওয়া, ফুল তুলে আনা, সেই ফুল নিয়ে খেলা করা আনন্দ পাওয়ার জন্য। When suddenly a white rabbit with pink eyes ran close by her, সে যখন এই কথাগুলো ভাবছিল তখন একটা সাদা রঙের র্যাবিট, খরগোশ, উইথ পিঙ্ক আইজ, যার চোখগুলো ছিল গোলাপি রঙের, র্যান দৌড়ে গেল, ক্লোজ বাই হার, তার খুব কাছাকাছি। তাহলে অ্যালিস এই কথাগুলো ভাবছে, তখন তার পাশ দিয়ে, তার খুব কাছ দিয়ে খরগোশটা পেরিয়ে গেল। আমি আগেই বললাম, অনেকবারই একই কথা বললাম, যে অ্যালিস চাইছে সে তার চাইল্ডহুডে স্টিক করে থাকবে, চাইল্ডহুডের মধ্যেই পড়ে থাকবে। তাহলে সে ভাবছে থাক আমার মালা তৈরি, আমি খরগোশটা দেখি, কোথায় গেল খরগোশটা। খরগোশটা ডেসক্রিপশন ইম্পর্টেন্ট, হোয়াইট কালার, পিঙ্ক আইজ। ভালো করে ভেবে দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। সেই যে র্যাবিট, সেই র্যাবিটের উল্লেখ আমরা পেলাম। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, হোয়েন ডিড অ্যালিস সি দ্য র্যাবিট ফর দ্য ফার্স্ট টাইম? কোথায় অ্যালিস প্রথমবারের জন্য খরগোশটাকে দেখেছিল? তার সঙ্গে একটা প্রশ্ন দেবে, ডেসক্রাইব দ্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য র্যাবিট। র্যাবিটের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা বলো। যাই হোক, আজকের ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না, কারণ একই কথা অনেকবার বলতে হয়েছে। মূল বিষয়টা বোঝাবার জন্য প্রথম যে জায়গাটা তোমরা মাথায় রাখবে, এই টেক্সটটা আপাতভাবে পড়তে সোজা, ভেতরের যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো সেগুলো মনে রাখতে হবে, কারণ সেই জায়গাগুলো আমাদের বড় প্রশ্ন লিখতে হেল্প করবে। আফটার অল তোমরা যে টেক্সট পড়ছো, টেক্সটটা বুঝতে হবে সেই লেভেলে, যে লেভেলে লেখক এটা লিখেছিলেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আমি খুব চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদেরকে এই টপিকের উপর থেকে নেক্সট ভিডিও দেওয়ার। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।